সময়টা ছিল 2017 সালের ডিসেম্বর মাস। অর্পিতা নামের এই মেয়েটা রাত 11:30টার দিকে তার অর্ডার করা খাবার রিসিভ করতে বাইরে আসে, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে তার বাড়ির বাইরেই অপেক্ষা করছিল তার মৃত্যু। সে রাতে অর্পিতা তার বাড়িতে একাই ছিল, কারণ তাদের এক আত্মীয়ের হঠাৎ মারা যাওয়ার কারণে তার মা বাবা আচমকাই গ্রামের বাড়িতে চলে গিয়েছে। আর ঠিক তারপর থেকেই অর্পিতার উপর কোনো অজানা কিছু অনেকক্ষণ যাবৎ নজর রেখে চলেছে। তার প্রত্যেকটা কাজকর্মের উপর কেউ একজন তীক্ষ্ণ নজরদারি করছে। আর যখন অর্পিতা ঘরের লাইট নিভিয়ে ঘুমাতে যায়, তখনই তৈরি হয় তার সুযোগ। মাঝরাতে ফোনের আওয়াজে যখন অর্পিতার ঘুম ভেঙে যায়, তখনই সে কিছু একটা দেখে ভয় পেতে শুরু করে। সে চিৎকার করে রুম থেকে বের হয়ে যায়, কিন্তু তার শেষ রক্ষা আর হয় না। তার পরের মুহূর্তেই দেখা যায় অর্পিতা হাত বাঁধা অবস্থায় ছটফট করতে শুরু করে। তার মুখে একটা পলিথিন দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে, আর যেহেতু তার হাত পেছনে বাঁধা, তাই সে নিজেকে মুক্তও করতে পারে না। আর এভাবেই নিঃশ্বাস নিতে না পেরে ছটফট করতে করতে সে মাটিতে লুটিয়ে পড়ে। কিন্তু তার পরিণতি এতটাও সহজ ছিল না, কারণ এরপরেই তার ঘাড় থেকে তার মাথাটাও আলাদা করে দেওয়া হয়, এমনকি তার বডিটাকে, যাক এটা আর বলতে পারছি না। আর এই সমস্ত কাজ অবশ্যই কোনো সাধারণ মানুষ করতে পারবে না। অর্থাৎ ঘটনাটা ঘটেছে কোনো এক ভয়ানক সাইকো কিলারের হাতে, যার একমাত্র শখ হলো মানুষের মাথা দিয়ে ফুটবল খেলা। অর্পিতার গল্পটা এখানেই শেষ, কিন্তু এই সাইকো যতদিন বেঁচে থাকবে ততদিন এই ভয়ানক রাত কারো না কারো জীবনে আসতেই থাকবে। ঠিক এমনই একটা ঘটনার নীল নকশা আঁকা হয়েছিল আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্রের জন্য, কিন্তু সেই ঘটনাটা সম্পূর্ণই অন্যরকম ঘটেছিল। আর এটা জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের সিনেমাটা একদম শেষ পর্যন্ত, যার নাম গেম ওভার। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। অর্পিতার এই ঘটনার পর 1 বছর পার হয়ে যায়। এই মেয়েটার নাম স্বপ্না। সে আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র। বাবা মায়ের সাথে মনোমালিন্যের কারণে তাদের থেকে দূরের শহরে একাই একটা বাড়িতে এসে ভাড়া করে থাকে। স্বপ্নার বাড়িতে সে বাদে আরও একজন থাকে, তার নাম কালামা। সে স্বপ্নার ঘরের সকল কাজ করে আর তার দেখাশোনা করে। তার সাথে স্বপ্নার খুবই ভালো সম্পর্ক। আসলে স্বপ্না একজন গেম ডেভেলপার, তাই যতক্ষণ সে বাড়িতে থাকে ততক্ষণ নিজের কম্পিউটারের সামনেই তার সময়টা কাটে। তবে স্বপ্না তার নিজের সিকিউরিটি নিয়ে বেশ সিরিয়াস। সমস্ত স্থানে সে যতটা পেরেছে সিকিউরিটি দিয়ে রেখেছে, আর এর কারণটা সামনেই জানতে পারবেন, দেখতে থাকুন। স্বপ্নার হাতে একটা বিশেষ ট্যাটু করানো আছে। 1 বছর আগে সে শখের বশে এটা তৈরি করেছিল, কিন্তু আজকে হঠাৎ 1 বছর পর সেটা তার জ্বালা পোড়া হতে শুরু করে। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। যদি এটাকে সে রিসেন্ট টাইমে করিয়ে থাকতো তাহলে হয়তো জ্বালা পোড়া হওয়ারও কথা ছিল, কিন্তু 1 বছর পর গিয়ে এমন ঘটনা ঘটা সত্যিই বেশ অস্বাভাবিক। এই ট্যাটুটাকে একটু ভালো মতো মনে রাখবেন। এটার সাথেই গল্পের শুরুতে দেখানো অর্পিতার ঘটনার একটা কানেকশন আছে। এভাবেই একদিন চলে যায়। স্বপ্না সবসময় তার ঘরে একটা ল্যাম্প অন্তত জ্বালিয়ে রেখে ঘুমায়, আর সেটাই যখন কালামা নিভিয়ে দেয় তখনই স্বপ্নার মাঝে কেমন যেন আতঙ্কের সৃষ্টি হয়। তবে কালামা তখনই জানালা থেকে পর্দা সরিয়ে দিলে বোঝা যায় এতক্ষণে সকাল হয়ে গেছে। আসলে কালামার সাথে স্বপ্নার সম্পর্কটা একদম মা মেয়ের মতো। সকালে নাস্তা শেষ করে স্বপ্না নিজের একটা জিনিস খুঁজতে খুঁজতে তাদের স্টোর রুমের সামনে পৌঁছে যায়, কিন্তু সে যখনই স্টোর রুমের দরজাটা খুলে ভেতরে তাকায় তখনই তার ভেতরটা যেন ভয়ের কারণে একদম চেপে যেতে শুরু করে। সে দ্রুত কালামাকে ডাক দেয় আর সেখানেই দাঁড়িয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। কালামা যখন সেখানে চলে আসে, সে ঘটনাটা বুঝতে পারে, তার হাত ধরে তাকে সাহস যোগায়। সে তার সাথে আছে। স্বপ্নাকে সে ভয় পেতে নিষেধ করে। স্বপ্না তার হাত ধরে সাহস জুগিয়ে ভেতরে যায়, কিন্তু তারপরেই কেমন যেন সে বেশ ভয় পেতে শুরু করে। ভয়ের মধ্যেই সে নিজের অতীতের এক বিভীষিকাময় ঘটনার ফ্ল্যাশব্যাক দেখতে পায়, যেগুলো তার ভেতর থেকে তাকে একদম শেষ করে দিচ্ছে। আর এই ঘটনাটা স্বাভাবিক হওয়ার পর স্বপ্না তার ডাক্তারকে কল করে। সেদিনই স্বপ্না তার ডাক্তারের সাথে গিয়ে দেখা করে আর তাকে সমস্ত বিষয় খুলে বলে যে আজকে তার সাথে কি হয়েছে। সে আরও জানায় এমন অভিজ্ঞতা তার গত বছর একবার হয়েছিল। মাঝখানে সব ঠিকঠাক ছিল, কিন্তু আবারও সেটা তাকে আঁকড়ে ধরতে শুরু করেছে। ডক্টর তার সমস্ত কথা শুনে তাকে একটা ভার্চুয়াল রিয়েলিটির সেশন শুরু করে, যেখানে তাকে একটা VR হেডসেট পরিয়ে দেওয়া হয়, যেখানে লেভেল 1-এ স্বপ্না নিজেকে এমন একটা রুমে খুঁজে পায় যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো আছে। সেখানে স্বপ্না স্বাভাবিক থাকে। তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় সামনের রুম, অর্থাৎ লেভেল 2-তে, যেখানে 40% আলো কমিয়ে দেওয়া হয়েছে। ডাক্তার তাকে জিজ্ঞাসা করে যে স্বপ্না ঠিক আছে কিনা। সেখানেও মোটামুটি সে ঠিকই ছিল। তারপর তাকে একদম লাস্ট লেভেল অর্থাৎ লেভেল 3-তে নিয়ে যাওয়া হয়, যেখানে আলোর পরিমাণ 10%।
আর এখানেই তার সমস্যা হতে শুরু করে। যখন সে দেখতে পায় তার আশেপাশের সমস্ত রুমের লাইট নিভে যেতে শুরু করেছে, তখনই সে আতঙ্কিত হতে শুরু করে। আর অদ্ভুত কিছু আওয়াজ তার কানে ভেসে আসতে শুরু করে, যার কারণে সহ্য করতে না পেরে স্বপ্নার সাথে সাথে তার হেডসেটটা খুলে ফেলে। তারপর ডাক্তারের কথাবার্তায় জানা যায় যে স্বপ্নার আসলে একটা ফোবিয়া আছে, যার নাম হলো নেক্টোফোবিয়া, অর্থাৎ অন্ধকারের প্রতি ভয়। যারা ফোবিয়া সম্পর্কে জানেন না তাদের জানিয়ে রাখি, যে কোনো মানুষের এক বা একাধিক পার্টিকুলার বিষয়ের প্রতি ভয় থাকতে পারে। যেমন কেউ উচ্চতায় ভয় পায়, কেউ বদ্ধ জায়গা ভয় পায়, কেউ রক্ত দেখলে ভয় পায়। এরকমটাই হলো নেক্টোফোবিয়া। নেক্টোফোবিয়ায় আক্রান্ত মানুষ অন্ধকারের প্রতি ভয় পায়। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা কম মাত্রায় থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু যাদের এই মাত্রাটা নিয়ন্ত্রণহীন, অর্থাৎ কেউ যদি উচ্চতায় এতটা পরিমাণে ভয় পায় যে ওটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে না, অথবা বদ্ধ জায়গার প্রতি এতটাই ভয় পায় যে সে কল্পনাও করতে পারে না, তাহলে সেক্ষেত্রে ওটাকেই ফোবিয়া হিসেবে ধরা হবে। আর এখানে স্বপ্নার যে সমস্যাটা সেটা হলো অন্ধকারের প্রতি ভয়, যার সাথে তার অতীতের একটা খারাপ দুর্ঘটনা জড়িত আছে। সেটা গল্পের ধাপে ধাপে আপনারা জানতে পারবেন, দেখতে থাকুন। স্বপ্নাকে ডাক্তার বেশি বেশি মানুষের সাথে থাকার সাজেশন দেয়, আর যদি পারে সেই জন্য নিজের পরিবারকে সময় দেয়। কিন্তু স্বপ্নার কথায় বোঝা যায় তার পরিবারের সাথে তার মনোমালিন্য খুবই সিরিয়াস একটা বিষয় ছিল। তাই স্বপ্না কখনোই তার বাবা মায়ের কাছে ফিরে যাওয়ার কথা চিন্তাও করে না। তারপর আবারও রাত হয়। স্বপ্না যে বাড়িতে থাকে সেখানকার সিকিউরিটি গার্ডরা ঠিকমতো নিজেদের দায়িত্ব পালন করছে, এমনকি সকল সিসিটিভি ক্যামেরাও ঠিক আছে। তবে গত কিছুটা সময় যাবৎ স্বপ্না অদ্ভুত সকল স্বপ্ন দেখে। যেমন আজকে রাতে ঘুমানোর সময় সে স্বপ্নে আজ থেকে 1 বছর আগে তার হাতে ট্যাটু করানোর ঘটনাটা সে দেখতে পায়, যেখানে ট্যাটু করানোর সময় সে খুবই খুশি ছিল। তবে কেমন যেন সেই ঘটনাটাকে একটা ভিন্ন ভঙ্গিমায় সে নিজেকে দেখতে পায়। এভাবেই হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে যায়। তবে সেখান থেকে উঠে বসতে গিয়ে হাতের ধাক্কায় টেবিলের উপর জ্বালানো ল্যাম্পটা নিচে পড়ে গিয়ে ভেঙে যায়, যেটা সাথে সাথেই তাকে আবারও আতঙ্কিত করে তোলে। আর কারণটা হলো তার সেই ফোবিয়া। অন্ধকারে নিজের ভয়টাকে সামলাতে না পেরে লাইট জ্বালাতে গিয়ে ভুলবশত সে তার ঘরের আয়নার উপর পড়ে যায়, যার কারণে তার হাতে একটা ক্ষত তৈরি হয়। সেটাও স্বাভাবিক ছিল। অস্বাভাবিক বিষয় তখন ঘটতে শুরু করে যখন স্বপ্না নিজের হাতে ট্যাটু করা ওই স্থানটায় অনেক জ্বালা পোড়া অনুভব করতে শুরু করে। সকালে কালামা বিষয়টা শুনতে পেরে অনেক রাগ হয় আর তাকে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। ঠিক তখনই টিভিতে একটা নিউজ চলতে শুরু করে, যেখানে আবারও একটা মার্ডার কেস সামনে চলে আসে। সেখানে ঠিক 1 বছর আগে ওর পিতার খুন যেভাবে হয়েছিল ঠিক একইভাবে আরও একটা মেয়ের মৃত্যুর খবর জানা যায়। বলতে বলতে তখনই আবারও স্বপ্নার হাতের ওই ট্যাটুতে জ্বালা পোড়া করতে শুরু করে, যার কারণে সেদিনই স্বপ্না সেই ট্যাটু হাউসে চলে যায়, যেখানে 1 বছর আগে সে নিজের ট্যাটুটা করিয়েছিল। সেখানে যে মেয়েটা তার হাতে ট্যাটু করেছিল, মেয়েটাও তাকে জানায় এত বছর পর এই সমস্যা হওয়ার কোনো প্রশ্নই আসে না, হয়তোবা তার নিজেরই কোনো শারীরিক ত্রুটি আছে। এই কথাগুলো শুনে যখনই স্বপ্না সেখান থেকে চলেই যাবে, ঠিক তখনই মেয়েটা কি যেন মনে করে তাকে ডাক দেয়। স্বপ্নাকে সে জানায় যে ওই সময়টাতে নাকি তার সাথে দেখা করার অনেক চেষ্টা সে করেছে, যোগাযোগ করারও অনেক চেষ্টা সে করেছে, কিন্তু স্বপ্নার প্রশ্ন কেন, কোনো সমস্যা কি হয়েছিল? ঠিক তখনই মেয়েটা প্রথমেই তার কাছে সরি বলে এবং জানায় গত কিছু বছর ধরে নাকি একটা ট্রেন্ড চলছে, যেখানে মানুষজন তার প্রিয় মানুষদের হারানোর পর তাদের শেষ আস্তিয়া দিয়ে একটা বিশেষ রং তৈরি করে, আর সেই রং দিয়ে তাদের হাতে ট্যাটু তৈরি করে। ঠিক এমনই একজন মহিলা তার মৃত মেয়ের শেষ আস্তিয়া দিয়ে নিজের হাতে ট্যাটু করাতে এসেছিল তাদের কাছে, কিন্তু ট্যাটুর রং তৈরির পর ওই মহিলা আর আসেনি, যার কারণে ভুলবশত সেই রং দিয়েই স্বপ্নার হাতে ট্যাটুটা করা হয়েছিল। যেটা শুনতে পেরে স্বপ্না খুব রেগে যায়, কারণ তার শরীরে কোনো অন্য কারো শরীরের অংশ মিশে আছে, যেটা তাকে জানানোও হয়নি। মেয়েটা তার কাছে অনেক ক্ষমা চায়, কিন্তু স্বপ্না তাকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। বাড়িতে কালামা তাকে একটা সান্ত্বনা দেয় যে এটা ভুলবশত হয়ে গেছে, তাই মেয়েটাকে যেন সে ক্ষমা করে দেয়। কিন্তু স্বপ্নার একটাই কথা, এই ট্যাটুটা তৈরি করার পর থেকেই তার জীবনের সব খারাপ ঘটনাগুলো একসাথে ঘটতে শুরু করেছে। এই ট্যাটু করার পরেই তার জীবনটা বিভীষিকাময় হয়ে গেছে, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। আসলে আজ থেকে 1 বছর আগের ওই সময়টাতে স্বপ্না তার প্রাক্তন প্রেমিকের হাতে রেপ হয়েছিল, আর এখন পর্যন্ত সে নিজের স্বপ্নে এবং আতঙ্কিত মুহূর্তে যে ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো দেখত, সেটা আসলে এই ঘটনাই ছিল। সেই ট্রমা থেকে সে এখনো বের হতে পারেনি। অন্ধকার দেখলে যেরকম সে ভয় পায়,
তেমনি সেই ভয় আবারও তাকে এই ঘটনার সাথে যুক্ত করিয়ে দেয়, যার কারণে সে তখন নিজেকে আর সামলাতে পারে না। গত 3টা মাস সে কখনোই একটা রাতও ভালো মতো ঘুমাতে পারেনি। সবসময় তার মাঝে একটা আতঙ্ক কাজ করে, যেটা থেকে সে বের হতে পারছে না। সে কখনোই বন্ধু বান্ধবদের সাথে সময় দিতে পারে না, কারণ একটা মানুষের প্রতি বিশ্বাস আনার ক্ষমতাটাই সে হারিয়ে ফেলেছে। পাশাপাশি ফ্যামিলি প্রবলেম আর এই একাকিত্ব জীবন এতগুলো সহ্য না করতে পেরে সে একসময় একটা খারাপ ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু সে কাজ করার আগেই তার হাতের ট্যাটুতে আবারও জ্বালাপোড়া করতে শুরু করে, যার কারণে এবারের মতো সে নিজেকে আটকে নেয়। তবে সে সিদ্ধান্ত নেয় তার এই হাতের ট্যাটুকে সে রিমুভ করে ফেলবে। কথা মতো সে পৌঁছে যায় সেই ট্যাটু হাউসে। সমস্ত প্রসেস কমপ্লিট করার পর এবার তার হাতের ট্যাটু রিমুভ করা হবে, কিন্তু তার আগেই তার হাতে এতটা যন্ত্রণা শুরু হয়ে যায়, যার কারণে সে নিজেকে আর ঠিক রাখতে পারে না। যে ট্যাটুটা রিমুভ করবে সেও অনেক অবাক হয়ে যায়, কারণ হাতে যে জেলটা লাগানো হয়েছে সেটার কারণে ওই স্থানের ব্যথা অনুভব হওয়ারই কথা না। কিন্তু যতবারই সে ট্যাটু রিমুভ করার প্রসেসটা শুরু করতে যায়, তখনই হঠাৎ তার হাতে অসহ্য যন্ত্রণা হতে শুরু করে, যার কারণে এই ট্যাটু রিমুভ করার চিন্তা তাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে হয়। সেখান থেকে সে বের হয়ে একটা ক্যাফেতে গিয়ে বসে, আর ঠিক তখনই সে সামনে দেখতে পায় দুটো ছেলে তার দিকে দেখতে শুরু করেছে। আবার তারা একে অপরের সাথে হাসাহাসি করে কথা বলছে, যেন তারা স্বপ্নাকে নিয়েই আলোচনা করছে। যখন স্বপ্না সেখানে নিজের কফি আনতে সামনে এগোয়, তখনই সে দেখতে পায় ওই ছেলে দুটোর মোবাইলে তার কিছু অশ্লীল ছবি। আর এই ছবিগুলো 1 বছর আগের সেই ঘটনার, যেখানে তার রেপ হওয়ার সম্পূর্ণ ভিডিও তৈরি করা হয়েছিল, যেগুলো আজকের দিনে এখন এসে ভাইরাল হচ্ছে। স্বপ্না এগুলো সহ্য করতে না পেরে সেখান থেকে বেরিয়ে যায়। আর কেমন যেন আজকের এই ঘটনা তাকে আরো বেশি দুর্বল করতে শুরু করে। আসলে এই ঘটনায় তার মা বাবা ওই সময়টাতে তাকে সাপোর্ট না করে উল্টো তাকে দোষারোপ করেছিল। তার বিয়ে পড়ুয়া চলাফেরার কারণেই নাকি তার এই অবস্থা হয়েছে, তাকে এই সমস্ত কথা বলেছিল। তাছাড়াও ছোট থেকে কখনোই স্বপ্নার মা বাবাও তাকে বোঝার চেষ্টা করেনি। সেজন্য ওই ঘটনার পর থেকে স্বপ্না তার মা বাবার সাথে আর থাকে না, সে সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আর এখন যেন আবারও ওই ঘটনাগুলোর স্মৃতি তার আর সহ্য হচ্ছে না। এমনিতেই অনেকটা সময় যাবৎ সে মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে আছে, যেখানে ইদানিংকালের ঘটনাগুলো তাকে আরও অনেকটা খারাপ ডিসিশন নিতে বাধ্য করে। দরজা লাগিয়ে সে ওই কাজটাই করতে শুরু করে যেটা তাকে তার মন বলেছে। সে মেনিয়ে নিয়েছে, তার আর কোনো উপায় নেই। ঠিক তখন বাইরে কালামা চিৎকার করে তাকে ডাকতে শুরু করে, কিন্তু যখনই বিদ্যুৎ চলে যাওয়ার কারণে ঘরের লাইট নিভে যায়, ঠিক তখনই এই অন্ধকার যেন তাকে আবারও ভয় দেখাতে শুরু করে, যেন সে নিজের মৃত্যুর থেকেও এই বেশি অন্ধকারটাকে ভয় পায়, যার কারণে সে দরজা খুলতে বাধ্য হয়। ভেতরে আসার পর কালামা বিষয়টা বুঝতে পারে। পরদিন তার ডক্টর তার সাথে দেখা করার জন্য তাকে ডেকেছে। কালামাকে জিজ্ঞাসা করলে সে জানতে পারে উনি নাকি অনলাইনে স্বপ্নার কিছু ছবি পেয়েছে। যে কথাটা শুনতে পেরে সাথে সাথেই স্বপ্ন আবারও ওখান থেকে বের হয়ে যায়, আর উল্টাপাল্টা সবকিছু চিন্তা করতে করতে সে বিল্ডিং এর 4 তলার উপরে উঠে পড়ে। ঠিক আবারও আগের মতোই স্বপ্না একটা ভুল ডিসিশন নিয়ে ফেলে, কিন্তু তার ভাগ্য ভালো ছিল, কারণ সাথে সাথেই নিচে একটা প্রাইভেট কার চলে আসে, যার কারণে স্বপ্নার শুধুমাত্র 2 পা ভাঙা ছাড়া আর তেমন কোনো ক্ষতি হয় না। এভাবেই তার দিনকাল যাচ্ছিল। এবার যেন আগের থেকেও তার অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছে। আগে অন্তত নিজের মনটাকে ঠিক করার জন্য বাইরে যেতে পারত, কিন্তু এখন নিজের ভাঙা পা নিয়ে তাকে সারাদিন ঘরেই থাকতে হয়। এখানকার পরিচিত প্রত্যেকেই তার সাথে দেখা করতে আসে, কিন্তু স্বপ্নার মা বাবা আসে না, কারণ তারা জানেও না যে তাদের মেয়ে কোথায় থাকে। স্বপ্না কালামাকে শুরু থেকেই একটা কথা বলে রেখেছে, যদি তার মা বাবা কখনো কল করে তাহলে যেন সে রিসিভ করে, যদি কেমন আছে জিজ্ঞাসা করে তাহলে ভালো আছে বলার বাইরে আর যেন কোনো কিছু সে না জানায়। এই জন্যই এখন পর্যন্ত তার মা বাবাও তাকে খুঁজে পায়নি। একদিন হঠাৎ তার সাথে এক মহিলা দেখা করতে আসে। তিনি নাকি তার সম্পর্কে সবকিছুই জানেন, আর সবকিছু জেনেই তার সাথে দেখা করতে এসেছে। তার প্রথম কথাটাই হলো স্বপ্নার হাতে যে ট্যাটু করা আছে এটা শুধুমাত্র একটা ট্যাটু নয়, সেটা তার মৃত মেয়ের অংশ। যেটা শুনে স্বপ্ন অবাক হয়। আসলে গল্পের শুরুতে আমরা অর্পিতা নামের যে মেয়েটার ওই সাইকো কিলারের হাতে শেষ হতে দেখলাম, তিনিই হলেন সেই অর্পিতার মা। তার মেয়ের মারা যাওয়ার পর সে শুধুমাত্র সেই আস্তিয়াটুকুই পেয়েছিল, আর সেটাকে সে নিজের একটা অংশ করতে গিয়েছিল সেই মেমোরিয়াল ট্যাটু তৈরি করতে, যেখানে সেই ট্যাটুর রঙের সাথে মিশে থাকবে তার মেয়ের আস্তিয়া। কিন্তু দুর্ঘটনাবশত সেই ট্যাটু স্বপ্নার হাতে করে দেওয়া হয়। তখন তার পরদিন অর্পিতার মা ট্যাটু করাতে আসলেও তার মেয়ের শেষ অংশ দিয়ে তৈরি সেই রং আর সে পায়নি, কারণ ভুলবশত এটা স্বপ্নার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে গিয়েছিল। তাই ওই সময়টাতে তারা স্বপ্নাকে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু পায়নি। তবে গত সময়টাতে যখন স্বপ্না আবারও সেই ট্যাটু হাউসে গিয়েছিল, সেখানে ওই মেয়েটা তাকে সত্য বলার পাশাপাশি ঘটনাটা অর্পিতার মাকেও জানিয়েছে। আর সেখান থেকেই পরবর্তীতে কালামার সাথে যোগাযোগ করে সে স্বপ্নার বর্তমান অবস্থা জানতে পেরেছে। আসলে তার মেয়ের ব্লাড ক্যান্সার ছিল। সেই নিয়ে 3
2-3 বার অর্পিতা মরতে মরতে বেঁচে গিয়েছিল। অর্পিতা নিজেও হাসপাতালে থাকা অবস্থায় বাকিদের সবসময় সাহস জোগাতো। সে ছিল এমন এক মানুষ যে সকল প্রতিকূলতার মাঝেও বেঁচে থাকতে চাইতো। আর এদিকে স্বপ্না কেন নিজের জীবনটাকে তুচ্ছ মনে করছে সেটাই তার কাছে তার প্রশ্ন। সে স্বপ্নাকেও নিজের মেয়ের মতো করে আদর করে নেয় আর তাকে অর্পিতার একটা ছবি দিয়ে সেখান থেকে চলে যায়। স্বপ্না ছবিটার খামটা খুলে পেছনে একটা লেখা দেখতে পায়। সেখানে লেখা, একটা মানুষ তার বেঁচে থাকতে 2টা জীবন পায়। একটা পায় জন্মের সাথে সাথে, আরেকটা পায় তখন যখন সে উপলব্ধি করতে পারে যে তার জীবনের মূল্য কতটুকু। আর এই বিষয়টা যেন স্বপ্নাকে বাঁচার একটা আশা দিয়ে গেল। তারপর থেকে স্বপ্না ধীরে ধীরে সকল বিষয়গুলোর সাথে ফ্রি হতে শুরু করে। তার মধ্যকার যে ট্রমা তাকে দিন দিন একঘেয়েমি করে ফেলেছিল সেটাও সে কাটিয়ে উঠতে শুরু করে। সে কালামাকে তার বাবার সাথে যোগাযোগ করতে বলে। কাল নাকি সে বাড়ি ফিরে যাবে। এটা শুনে কালামা নিজেও খুব খুশি হয়। তবে এখান থেকেই শুরু হয় আসল বিপত্তি। সেই সাইকো কিলারের কথা মনে আছে? তার নজর পড়েছে স্বপ্নার উপর। তার প্রতি সে অনেকটা সময় যাবৎ নজরদারি করছে। ঘটনাটা ঠিক সেরকম হচ্ছে যেরকমটা হয়েছিল 1 বছর আগে অর্পিতার সাথে। আর অবশ্যই এর কারণটা হলো তার হাতের ট্যাটু। কালামা স্বপ্নার ঘরের লাইট নিভিয়ে দেয় এবং সে দেখতে পায় স্বপ্নার তেমন অসুবিধা হচ্ছে না, অর্থাৎ সে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু এই ভেবে এখান থেকে চলে যাওয়ার পরেই মাঝরাতে যখন তার ঘুম ভেঙে যায় তখন ঘরের অন্ধকার দেখে আবারও সে ভয় পেতে শুরু করে। কোনো রকমে ঘরের লাইট বাড়ানোর পর সাথে সাথেই তাদের দরজায় কেউ একজন নক করতে শুরু করে। বাইরে সিকিউরিটিদের সবাই তখনও ঠিকঠাক ছিল, কিন্তু কালামা যখন দরজার সিসিটিভিতে তাকায় তখন ওখানে কাউকেই খুঁজে পায় না। তাই সে জানালা দিয়ে বাইরে তাকায় আর তখনই ঝোপের মধ্যে সে কিছু একটা নড়াচড়া লক্ষ্য করে। বিষয়টা তার সন্দেহ হয় ঠিকই, কিন্তু বাইরে টিফিনের বাটি থেকে সে মনে করে হয়তোবা তাদের দারোয়ান খাবার শেষ করে বাটি ফিরিয়ে দিয়ে চলে গেছে। আর সে দরজা খুলে বাটি আনতে বের হয়। ঠিক তখনই তার উপর হয়ে যায় এক ভয়ানক হামলা। গল্পের এই পর্যন্ত এখনো সাইকো কিলারকে সরাসরি দেখানো হয়নি, শুধুমাত্র এই কিলারের হাতে থাকা ক্যামেরা দিয়েই তার উপস্থিতি বোঝানো হয়েছে। এই ঘটনায় স্বপ্ন অদ্ভুত আওয়াজ শুনতে পেরে ওখান থেকে কোনো রকমে নিজের হুইল চেয়ারে করে নিজের ড্রয়িং রুমে চলে আসে। কিন্তু ওখানে শত ডাকাডাকির পরেও কালামাকে সে আর কোথাও খুঁজে পায় না। তার উপর আবার মেইন দরজা খোলা। বিষয়টা তাকে ভাবিয়ে তোলে। সে দ্রুত দরজা বন্ধ করে দারোয়ান এবং সিকিউরিটিকে ডাকতে শুরু করে, কিন্তু কারোর সারা শব্দ নেই। এভাবে এদিক ওদিক খোঁজাখুঁজির পর হঠাৎ জানালা দিয়ে সে বাইরে তাকিয়ে দেখে সেখানে বাইরে দোলনার মধ্যে কে যেন বসে দোল খাচ্ছে। যখনই সে অপর পাশের জানালা দিয়ে তাকায় তখনই দেখা যায় ওখানে কালামা বসে আছে, কিন্তু শরীরের সবকিছু ঠিক থাকলেও তার ঘাড় থেকে মাথাটা আলাদা করে দেয়া হয়েছে। এটা দেখে স্বপ্না প্রচন্ড ভয় পেয়ে যায়। ভেতরে গিয়ে সে যখনই ইমার্জেন্সি নাম্বারে কল করতে যাবে তখনই তার পুরো ঘরের বিদ্যুৎ চলে যায়। অবশ্যই এটাও সাইকো কিলারের কাজ। তার অন্ধকার হয়ে যাওয়ার কারণে স্বপ্না নিজের ভয়টাকে আর কন্ট্রোল করতে পারে না। এর কারণে সে ইমার্জেন্সি নাম্বারেও কল করতে ব্যর্থ হয়। সেখান থেকে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু হুইল চেয়ারে বসে কত দূরেই বা সে আর পালাবে, যার কারণে সামনের ড্রয়িং রুমে সে মেঝেতে পড়ে যায়। তবে এখন এই অন্ধকারটাকে স্বপ্না বেশ ভালো মতোই সহ্য করতে পারছে। আর এই বলতে বলতেই দেখা যায় অবাক করার মতো একটা কাণ্ড ঘটে যায়। তার হাতে যেখানে একটা ট্যাটু ছিল সেখানে এখন 3টা ট্যাটু হয়ে গেছে। কিন্তু এটা তো সম্ভব না। এই ভাবতে ভাবতে যখন সে সামনে তাকায় তখনই সে ওই সাইকো কিলারকে দেখতে পায়। তার সম্পূর্ণ শরীর ঢাকা, এমনকি মুখটাও একটা বিশেষ মাস্ক দিয়ে ঢেকে ফেলা হয়েছে। অর্থাৎ এক কথায় তার শরীরের কোনো অংশই খোলা নয়। তার একটাই শখ, যেটা হলো ভিকটিমের মৃত্যু যন্ত্রণাকে নিজের ক্যামেরায় রেকর্ড করা, আর সে ওটাই করছিল। স্বপ্না সেখান থেকে হামাগুড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ নেই। ঠিক তারপরেই সাইকো তাকে আটকে ফেলে। স্বপ্না চিৎকার করে দারোয়ানের চাচাকে ডাকতে শুরু করে, কিন্তু কাউকেই সে খুঁজে পায় না। এভাবে একসময় ওই কিলার তার চুল ধরে নিজের হাতিয়ারটাকে তার গলার উপর ধরে বসে, আর এভাবেই একসময় 2 কোপে তার ঘাড় থেকে মাথাটাকে আলাদা করে ফেলে। তারপর তার বডিটাকে সে অর্পিতার মতো করেই জ্বালিয়ে দেয়। স্বপ্নার গল্প এখানেই শেষ। কি ভাবছেন সিনেমা এখানেই শেষ? না, এখানেই শেষ নয়, কারণ এই সম্পূর্ণ ঘটনা ছিল স্বপ্নার একটা দুঃস্বপ্ন। তবে ঘুম থেকে উঠেই যখন সে নিজের হাত চেক করে তখন সেখানে মাত্র 2টা ট্যাটু করা আছে, যেখানে স্বপ্নার মধ্যে তার হাতে ছিল 3টা ট্যাটু। সে তড়িঘড়ি করে কালামাকে ডাকতে শুরু করে, কারণ সে স্বপ্নে তার মৃত্যু দেখেছে। আর ঠিক একই রকম ভাবে আবারও দরজায় কেউ নক করতে শুরু করে। স্বপ্না সেখান থেকেই কালামাকে দরজা খুলতে নিষেধ করে, কিন্তু কালামা বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। বলে তার দারোয়ান চাচা নাকি খাবারের বাটি দিয়ে গেছে। এই বলে দরজা খুলে সে বাইরে বের হয়। আর স্বপ্না যখন বুঝতে পারে যে কালামা তার কথা শুনেনি, তখন ওখানে থাকা একটা কাচের বোতল সে ছুঁড়ে মারে, যার কারণে কালামা দ্রুতই আবার সেখানে ফিরে আসে। কিন্তু ঘটনা যেহেতু কিছুটা পরিবর্তন হয়ে গেছে, বোধহয় অন্য কিছু তাদের জন্য অপেক্ষা করছে। ঠিক যেমনটা তারা চিন্তা করেছিল তেমনটাই হয়।
জানালা দিয়ে বাইরে তাকালেই তারা দেখতে পায় তাদের দারোয়ানকে কেউ একজন মেরে ফেলেছে। দুজনেই খুব ভয় পেয়ে যায়। দ্রুতই স্বপ্না হেল্পলাইনে ফোন করে আর তাদের বাড়ির এক্সাক্ট ঠিকানাটা দিয়ে বলে দ্রুত এখানে পুলিশ পাঠাতে, এবং নিজেরা রুমের সবকিছু বন্ধ করে ওখানেই পুলিশ আসার অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই আবারও বিদ্যুৎ চলে যায়। স্বপ্না রীতিমতো এত ভয় পেতে শুরু করে, কিন্তু কালামা তাকে বোঝায় এখন ভয় পেলে চলবে না, যার কারণে স্বপ্না এবার নিজের ভয়ের উপর নিয়ন্ত্রণ নিতে শিখতে শুরু করে। কারণ এখন তাদের জীবন মরণের প্রশ্ন। এখন অন্ধকারের প্রতি ভয় তাকে তেমন সমস্যায় ফেলতে পারছে না। তাদের দরজার ঠিক বাইরেই রয়েছে সেই সিরিয়াল কিলার। হঠাৎই তাদের ঘরের ভেতর কোথা থেকে যেন আগুনের শিখা পড়ে আগুন ধরে যায়, যার কারণে তাদের বাধ্য হয়েই সেই ঘর থেকে বের হতে হয়, কারণ ঘরে থাকলেও তারা এমনিতেই মারা যাবে। আর এই ঘর থেকে বের হতেই তারা সেই সিরিয়াল কিলারকে দেখতে পায়। আর তখনই বাইরে পুলিশ চলে আসে, যার কারণে দুজন দরজার দিকে ছুটে যেতে শুরু করে। কিন্তু তখনই ওই কিলার কালামাকে পেছন থেকে চাকু মেরে দেয় আর স্বপ্নাকেও সে আটকে ফেলে, যার কারণে বাইরে থেকে তারা হাজারবার নক করলেও স্বপ্না দরজা খুলতে পারে না। তাছাড়াও স্বপ্না শুরু থেকেই নিজের সিকিউরিটির প্রতি অনেক সিরিয়াস ছিল, তাই বাইরে থেকে কেউ দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে পারছিল না। আর এদিকে ভেতরে সেই কিলার স্বপ্নাকে মারতেই যাবে, তখনই স্বপ্না জানালার পর্দা সরিয়ে দেয়, যার কারণে বাইরে থেকে সেই অফিসার ভেতরে কিলারকে দেখে তার দিকে ফায়ার করে। আর এই সাইকো কিলারের গল্প এখানেই শেষ। তারপর স্বপ্না দরজা খুলে ভেতরে তারা আসার পর স্বপ্নাকে নিয়ে তারা বাইরে চলে যায় আর এখনকার বিষয়টাকে ইনফর্ম করতে শুরু করে। কিন্তু তখনই তাদের সিনিয়র অফিসার যখন ঘরের ভিতরে আবারও প্রবেশ করে, তখন সেখানে ওই সিরিয়াল কিলারটাকে আর দেখা যায় না, কিন্তু তার স্পষ্ট মনে আছে যে এই কিলারের এখানেই থাকার কথা। বিষয়টা বুঝতে পেরে সে দ্রুত তার জুনিয়র অফিসারকে বলে দেয় যেন সে স্বপ্নাকে নিয়ে থানায় চলে যায়। সে তার কথা মতো তাই করে। তারা দুজন বেরিয়ে পড়ে থানার দিকে, কিন্তু কিছুটা পথ পরেই স্বপ্না লুকিং গ্লাসে দেখতে পায় সেই কিলার হুইল চেয়ারে করে তাদের দিকেই নজর রাখছে। আর দেখা যায় সেখানে একটা নয় বরং মোট 3টা কিলার ছিল। যে সিনিয়র অফিসার ওখানে রয়ে গিয়েছিল তার মৃত্যুটা এই কিলারের হাতে ইতিমধ্যেই হয়ে গিয়েছে। প্রথমজন আবারও নিজের রেকর্ডার অন করে ভিডিও রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই স্বপ্না বুঝতে পারে তাদের গাড়িতে তারা কোনো বিস্ফোরক লাগিয়ে দিয়েছিল, আর বলতে বলতেই তাদের গাড়িটা ওখানেই ব্লাস্ট করে। আর সাথে সাথেই স্বপ্না মৃত্যুর সময়টাতে সেই ঘটনাগুলো দেখতে পায় যে ঘটনায় এ যাবৎকালে তার সাথে ঘটেছে। সেই কথাগুলো যে কথাগুলো অর্পিতার মায়ের ছিল সেগুলো আবারও তার কল্পনায় ভেসে ওঠে। এমনকি অর্পিতার মা তাকে যে সাহস জুগিয়েছিল, জীবনে বেঁচে থাকার ইচ্ছেটা তার মধ্যে তৈরি করেছিল, সেগুলো তার মধ্যে আবার জেগে উঠতে শুরু করে। আর এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করেই তার আবারও ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটাও স্বপ্ন ছিল। অন্ধকার দেখে সে তাড়াতাড়ি বাতি অন করতে চেষ্টা করে, কিন্তু এবার তার অন্ধকারকে ভয় পেলে চলবে না। সর্বোচ্চ চেষ্টা সে করছে নিজেকে শান্ত রাখার, কিন্তু তবুও বাতি সে অন করবে না। ঠিক তারপর নিজের হাতের দিকে তাকিয়ে সে দেখতে পায় তার হাতে শুধুমাত্র একটা ট্যাটু, অর্থাৎ এবার সে বুঝতে পারে এই ট্যাটুগুলো আসলে তার লাইফ মিন করছে, অর্থাৎ তার হাতে আর একটা লাইফ আছে। আর বাইরে সে 3জন সিরিয়াল কিলার নিজেদের প্ল্যানিং নিয়ে কাজ করতে শুরু করে। দারোয়ানকে তারা ইতিমধ্যেই মেরে ফেলেছে, আর তারপরেই যে যার কাজে লেগে পড়ে। একজন সেই ঘরের মধ্যে আগুনের শিকা ছুঁড়ে মারার জন্য পেছনে চলে যায়, আর একজন চলে যায় বাড়ির ওপরের যে গেট খোলা আছে সেটা দিয়ে ভেতরে ঢুকতে, আর অপরজন মেইন দরজার সামনে কলিং বেল দিয়ে লুকিয়ে থাকে। কিন্তু এবার স্বপ্না কালামাকে সবকিছু বুঝিয়ে দিয়েছে। এবার উল্টো স্বপ্না তাকে সাহস যোগায়, যাই হয়ে যাক এটাই আমাদের লাস্ট চান্স। ইমার্জেন্সি নাম্বারে সে কল দিয়েছে, তাদেরকে সবকিছু জানানো হয়ে গেছে। এবার হয়তোবা তারা বাঁচবে, নয়তোবা তাদের গল্প এখানেই শেষ। বিষয়গুলো কালামা তেমন বুঝতে পারে না, তবে তার কথা মতো যখন সে উপরের ফ্লোরে যায় তখন সে দেখতে পায় সত্যি সত্যি এখানে কিছু অদ্ভুত লোক তাদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছে, যার কারণে স্বপ্নার কথা সে বিশ্বাস করে। কালামা একজনের উপর জেনারেটরের জন্য রাখা পেট্রোল ছুঁড়ে মারে, আর স্বপ্না জানালা দিয়ে ছুঁড়ে মারে একটা মোমবাতির আগুন, যার কারণে প্রথম কিলার ওখানে শেষ হয়ে যায়। তারপর যেখানে ওই কিলার সময় মতো বৈদ্যুতিক কানেকশন অফ করে দিত, সেখানে এবার স্বপ্না নিজেই নিজের বাড়ির সকল বৈদ্যুতিক কানেকশন অফ করে দেয়। তাদেরকে এবার বিভ্রান্ত করতে হবে। সাথে সাথেই সেখানে পুলিশ চলে আসে, কিন্তু কালামা যখন দরজা লাগিয়ে ভেতরে আসে তখনই তার সামনে অপর একটা কিলার। সে কালামার উপর আক্রমণ করে, সিঁড়ি থেকে তাকে ফেলে দিয়ে কালামার পা ভেঙে দেয়, আর তারপরে সে স্বপ্নার ঘাড়ে অস্ত্র ধরে বসে। কিন্তু তখনই কালামা তার হাতে থাকা একটা ছোট চাকু দিয়ে কিলারের পায়ে আঘাত করে, যার কারণে কিলার কিছুটা ডিস্ট্রাক্ট হয়ে যায়, আর স্বপ্না তার হুইল চেয়ারের একটা অংশ দিয়ে তার মাথায় আঘাত করে। কিন্তু এতে লাভ হয় না, কারণ দ্বিতীয়বারে সে স্বপ্নাকে আটকে নেয়। কালামা অনেক চেষ্টা করে নিজের হাতে সেই কিলারটার অস্ত্র নেবার, তবে তার আগেই স্বপ্না সেই কিলারের মাথায় আরো দুটো আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে।
তবে এখনো একটা কিলার বেঁচে আছে। সে সমস্ত ভিডিও রেকর্ডিং করতে করতে সামনে এগিয়ে আসে। কালামা স্বপ্নাকে ভেতরের একটা রুমে পাঠিয়ে দেয়, কিন্তু তার আগেই সেই কিলার তাদেরকে ধরে ফেলে। এবার স্বপ্না এভাবেই হামাগুড়ি দিতে দিতে ইচ্ছা করে নিজের উপর নিজের ঘরের আয়নাটা ফেলে দেয়। এক টুকরো কাঁচ নিয়ে সে অপেক্ষা করতে শুরু করে কখন সেই কিলারটা এটাকে ওঠানোর জন্য তার কাছাকাছি আসবে, আর তখনই সে নিজের হাতের ভাঙা কাঁচটা দিয়ে তার উপর হামলা করবে। কিন্তু হয় কিছুটা অন্যরকম। এই কিলার নিজের হাতের ব্যবহার না করে বরং পা দিয়ে সেটাকে উপরে তোলে, যার কারণে স্বপ্না কিছুই করতে পারে না। এবার যেন মৃত্যু তার একদম নিশ্চিত হয়ে আছে। সেই কিলার তার গলায় সেই অস্ত্রটা ধরে রেখেছে, আর স্বপ্না যেন একদম হাল ছেড়েই দেবে। ঠিক তখনই স্বপ্নার হাতের ওই ট্যাটু করা জায়গাটায় জ্বালা পোড়া হতে শুরু করে, যার ফলে তার মনে পড়ে যায় অর্পিতার কথা। সেই জেদ এবং অর্পিতার মৃত্যুর সঠিক বিচারের জন্য তখনই স্বপ্নার ভেতরে এক হিংস্র ভাব জেগে ওঠে। সে নিজের হাতে থাকা ওই কাচের টুকরোটা সেই কিলারের একদম গলায় ঢুকিয়ে দেয়, যার কারণে সাথে সাথেই সেই কিলার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে চলে যেতে শুরু করে। এভাবে সেই মুহূর্তের সাথে সাথে সেই সাইকো কিলারের মৃত্যু হয়। অর্থাৎ এখানে সেই 3টে কিলারেরই মৃত্যু হয়ে গেল। স্বপ্না এর দ্বারা নিজের জীবনকেও ফিরে পেল। অর্পিতাকেও তার মৃত্যুর পরবর্তী আসল উপহারটা সে দিয়ে গেল। তবে অবশ্য হয়তোবা আপনার মনে এই প্রশ্ন জেগেছে যে কিলারগুলো আসলে কে, কেন তারা এভাবে মেয়েদের এই জঘন্যভাবে মেরে ফেলতো, কেনই বা অর্পিতার পরে এতগুলো মেয়ের হত্যার পর তারা স্বপ্নাকে বেছে নিয়েছিল। জানিয়ে রাখি, এই প্রশ্নের কোনো উত্তরই এই সিনেমায় দেওয়া হয়নি। তবে এই ধরনের থ্রিলার মুভিগুলোতে এই সকল প্রশ্নের উত্তর ম্যান্ডেটরি কোনো বিষয়ও না, কারণ সাইকো কিলারদের আসলে কোনো উদ্দেশ্য থাকে না। তারা মানুষকে হত্যা করে মজা পায়। মানুষের মৃত্যুটাই তাদের জন্য একটা আনন্দ। আর যদি বলতে হয় কেন তারা স্বপ্নার পেছনে পড়েছিল, সেটার উত্তর হতে পারে কিছুটা এরকম যে যেহেতু তারা অর্পিতাকে একদম নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল, সেখানে কেন তার আস্তিয়া দিয়ে কেউ ট্যাটু করাবে। যেহেতু স্বপ্নার মাঝে অর্পিতার অংশটা এখনো মিশেছিল, সেহেতু সেই সাইকো কিলাররা সম্পূর্ণ স্যাটিসফাইড হতে পারেনি, যার কারণেই হয়তো তারা স্বপ্নার পেছনে পড়েছিল। তাছাড়াও মুভিটার শেষের দিকের যে বিষয়টা, অর্থাৎ তার প্রত্যেকটা ট্যাটু তার প্রত্যেকটা লাইফকে রিপ্রেজেন্ট করছিল, তার প্রথম দুইটাতে স্বপ্ন ঠিকই আছে, কিন্তু এখানে এটাও হতে পারে যে সম্পূর্ণ ঘটনা যেটা আমরা দেখলাম পুরোটাই তার একটা স্বপ্ন। এমনও হতে পারে যে তার সাথে এমন কোনো ঘটনা আসলে ঘটেইনি, কারণ সে তো আগেই মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিল। সেহেতু তার গা হিম করা অন্যান্য স্বপ্নের মতো এটাও তার একটা স্বপ্ন ছিল। কোনো কিছুই আসলে শিওর করে বলা যায় না, পুরোটাই আপনাদের ইমাজিনেশনের উপরে। কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে নতুন আরেকটা গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ডান পাশের এই ভিডিওটা দেখতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি এটাও আপনার অনেক ভালো লাগবে, কারণ এটাও কিছুটা সাইকোলজিক্যাল গেমই খেলবে আপনার সাথে।